হ্যালো স্টুডেন্ট, এগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা পড়ছিলাম রাসায়নিক গতিবিদ্যার। তো আজকে আমরা শূন্য ক্রম বিক্রিয়া শুরু করব। ঠিক আছে, শূন্য ক্রম বিক্রিয়া মানে যেখানে বিক্রিয়ার যে অর্ডার সেটা জিরো হবে। ঠিক আছে, মানে যে এন, আমরা যেটা এন লিখছিলাম, এন ইজিক্যাল টু জিরো হবে। ঠিক আছে, তার মানে যেটা কিনা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপরে কোনো ডিপেন্ড করবে না। ঠিক আছে, দেখো একটা রিয়াকশন লিখছি আমি। সাপোজ ধরো এ থেকে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এই ধরনের একটা বিক্রিয়া। তাহলে যদি এই বিক্রিয়াটা বলে দেয় এটা শূন্যক্রম বিক্রিয়া, তাহলে তার রেটটা দেখো আমরা কিন্তু দুভাবে লিখতে পারি। ঠিক আছে, কোনো একটা বিক্রিয়ার হার সমীকরণ দুইভাবে লেখা যায়। একটা অন্তর্কলিত বিক্রিয়ার হার সমীকরণ, একটা সমাকলিত বিক্রিয়ার হার সমীকরণ। ঠিক আছে, এবার দেখো যে দুভাবে আমরা লিখতে পারি তার মধ্যে দেখো একটা হচ্ছে, দেখো যেটা অন্তর্কলিত হিসেবে আমরা যেটা লিখতে পারি সেটা কি, যদি এই সাপেক্ষে লিখি তাহলে যদি আমরা লিখি অন্তর্কলিত বিক্রিয়ার হার সমীকরণ, সেটা হচ্ছে মাইনাস ডি concentration of A by dt is equal to K। তাই তো, আমরা এটা তো লিখতে পারি, বা জাস্ট আমরা শুধু এর যদি বিক্রিয়া সমীকরণ লিখতে পারি যে R is equal to, আচ্ছা এটা রেট কনস্ট্যান্ট, এটা হচ্ছে R is equal to মাইনাস dA by dt, এটা লেখা যেতে পারে। আর একটা কিভাবে লিখতে পারি, কে দিয়ে যেটা লিখতে পারি, এটা এক নম্বরে গেল। আর একটা লিখতে পারি রেট ইজ ইকাল টু, যেটা আমি কে দিয়ে লিখেছিলাম যে কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ, এবং এর সাপেক্ষে যে অর্ডার হবে আমি কি বলেছি, যেহেতু এটা শূন্যক্রম বিক্রিয়া তাই এর সাপেক্ষে অর্ডার জিরো। দেখো দুটোই তো রেট, তাই তো। এবার দুটো যদি রেট হয় তাহলে কি হবে, দুটোর মানই সমান হবে। আমরা রেটটাকে একবার এই আকারে লিখতে পারি, আবার এই আকারেও কিন্তু লিখতে পারি। তাহলে যদি আমরা এই দুটোকে তুলনা করি তাহলে দেখো যে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইজিক্যাল টু কে, তাই তো। কারণ এই যে এটা আবার কি লিখতে হবে, আর ইজিক্যাল টু কে, কারণ কোনো কিছুর পাওয়ার জিরো মানে কি ওয়ান, তাহলে আর ইজিক্যাল টু কে মানে রেটটা কি, রেট কনস্ট্যান্ট কে এর সমান শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। এইবার দেখো এটাকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ডেরিভেটিভটাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাই তো। তাহলে দেখো এটাকে যদি আমরা মাইনাস এরকম লিখি, ডিএ ইজিক্যাল টু মাইনাস কে ইন্টু ডিটি। দেখো জাস্ট এটা এখানে রেখেছি, এটাকে এই পাশে নিয়ে গেছি, আর দুটো উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। ঠিক আছে, এবার আমি দুটোকেই যদি সমকলন করি, ঠিক আছে, তাহলে কি হবে দেখো। এবং আমরা জানি যে সমকলন করতে গেলে তাদের একটা কিন্তু আমাদের লিমিট রাখতে হয়। দেখো তাহলে আমরা এই যে কনসেন্ট্রেশন, এই যে গাঢ়ত্বটা চেঞ্জ হচ্ছে, এই গাঢ়ত্বটা পরিবর্তন সেটা কিসের সাপেক্ষে হচ্ছে, সময়ের সাপেক্ষে। তাহলে আমরা এই যে সমকলনটা করবো কিসের সাপেক্ষে, নিশ্চয়ই সময়ের সাপেক্ষে। দেখো যখন সময় জিরো ছিল তখন এই যে গাঢ়ত্বটা, যে প্রাথমিক গাঢ়ত্ব সেটা কত ছিল, ধরে নিলাম সেটা এ জিরো। ঠিক আছে, আর যখন সময়টা টি ছিল, টি সময়ে, তখন গাঢ়ত্বটা সাপোজ ধরো এ হলো। মানে আমি বলছি দেখো, ধরো আমি একটা ধরে নিলাম যে এ থেকে যে প্রোডাক্টটা হচ্ছে, তাহলে যখন টাইম লেট ধরি, যখন টি ইজিক্যাল টু জিরো তখন এ যে এর গাঢ়ত্বটা কত হবে, এ জিরো। আর তখন পি কিছু উৎপন্ন হয়নি, মানে পি জিরো আছে এখানে। এবার যখন টি ইজিক্যাল টু টি মানে কোনো একটা নির্দিষ্ট সময় পর, টি টাইম পরে, তাহলে এর গাঢ়ত্ব ধরো আমি সাপোজ হলাম যে এ। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে যেটা অবশিষ্ট আছে, মানে এটা থেকে তো প্রোডাক্ট কিছুটা হয়েছে,
তার মানে এর থেকে কিছুটা গাঢ়ত্ব এর কমে গেছে, ঠিক আছে, এর গাঢ়ত্বটা কিছু কমেছে এবং কমে তার যেটা হয়েছে সেটা হচ্ছে A, ঠিক আছে, এটা হচ্ছে। আর তার জন্য কি হয়েছে, এখানে কিন্তু কিছু একটা প্রোডাক্ট তৈরি হয়েছে, ঠিক আছে। এটাকে অনেক জায়গায় লিখবে মানে A মাইনাস এক্স এমন লেখা থাকে, কারণ এখানে তৈরি হয়েছে কতটা এক্স, এবং এটা যদি এ ধরে হয় তাহলে এটা A মাইনাস এক্স, এটাকে এক্স আকারে লেখা হয়, ঠিক আছে। তাহলে আমি কি বললাম যে A0টা হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব, টি সময় পরে যে গাঢ়ত্বটা হলো সেটা হচ্ছে A, ঠিক আছে, কারণ এখান থেকে গাঢ়ত্বটা কিছু কমে গেছে এবং কমে যাওয়ার পরে কিন্তু এটা তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে সেই হিসেবে আমরা এর সমাকলন করব। তো দেখো, যদি ডেরিভেটিভ আর সমাকলন একে অপরকে কি করে, ক্যান্সেল করে দেয়, এবং এটা আমরা কি জানি যে এটাকে কিভাবে লেখা হয়, এ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাই তো, আপার লিমিট এটা লোয়ার লিমিট ইকুয়াল টু মাইনাস কে, আর এখানটায় কি লেখা হবে, এখানে লিখতে হবে 0, এখানে লিখতে হবে টি, তাই তো, এটা নিশ্চয়ই তোমরা ভালোভাবে জানো। তাহলে এর জায়গায় আমরা কি লিখবো, একবার এ মাইনাস A0 ইজিক্যাল টু মাইনাস কে ইন্টু একবার টি একবার 0, তাহলে টি হবে শুধু মাইনাস কে টি। আমরা এরকম ভাবে লিখতে পারি, এটা একটা সাধারণ রূপ, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর এ ইজিক্যাল টু, এটাকে আমরা এই পাশে নিয়ে যাব A0 মাইনাস কেটি, ঠিক আছে। তাহলে আমরা এটা যেটা বার হলো, এটা কি বার হলো কি বলতো, এটা হচ্ছে বিক্রিয়াটির সমাকলিত হার সমীকরণ, ঠিক আছে। আমরা এটা কি সমাকলন করে তো পেলাম, তাহলে এটাকে বলা হয় বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ, বোঝা গেল। তাহলে পরীক্ষায় যেটা পড়বে সেটা হচ্ছে বলবে যে শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণটা লেখো, ঠিক আছে। এবারে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে এই যে এ থেকে প্রোডাক্ট হচ্ছে, এটা বলে দিচ্ছে ধরো শূন্যক্রম বিক্রিয়া, তাহলে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি গ্রাফগুলো দেখি, দেখো একটা জিনিস দেখো ভালো করে, ধরো এখানে রেট, ঠিক আছে, এখানে রেট নিলাম, আর এখানে ধরো টাইম নিলাম, ঠিক আছে। না দেখো, এটা আমি বাংলা লিখে দিই আবার, এটা ধরো বিক্রিয়ার হার, ঠিক আছে, এটা ধরো বিক্রিয়া হার, আর এখানে ধরো লিখলাম সময়। তাহলে কি সময়ের সাথে সাথে বিক্রিয়ার হারের কি কোনো পরিবর্তন হবে, জিরোটা রিয়াকশনের ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছ না, সময়ের সাথে বিক্রিয়ার হারের কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। বিক্রিয়ার হার কিন্তু সময়ের উপর ডিপেন্ড করবে না। আর একটা যে জিনিস সেটা হচ্ছে যে বিক্রিয়ার হারটা কিন্তু এই যে এ নিয়েছি, এই রিয়াক্টার নিয়েছি বিক্রিয়ক, এর গাঢ়ত্ব প্রাথমিক গাঢ়ত্বের উপরও কিন্তু ডিপেন্ড করবে না, ঠিক আছে। তাহলে আরেকটা আমরা যদি দেখি, এটা ধরো এখানে লিখলাম বিক্রিয়া হার ওয়াই অ্যাক্সিসে, বিক্রিয়া হার, আর এটা ধরো নিলাম বিক্রিয়কের গাঢ়ত্ব, তাহলে দেখো বিক্রিয়কের গাঢ়ত্ব কিন্তু সময়ের সাথে সাথে কমছে, কিন্তু বিক্রিয়ার হার কিন্তু বিক্রিয়ার গাঢ়ত্বের উপর ডিপেন্ড করছে না, তাহলে এটা কিন্তু এর সাথে কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপরেও ডিপেন্ড করে না, এবং বিক্রিয়ার হার সময়ের উপরে কিন্তু ডিপেন্ড করে না। কিন্তু একটা জিনিস মনে রাখবে, সময়ের সাথে সাথে যদি আমরা এটা দেখি, ধরো বিক্রিয়কের গাঢ়ত্ব এখানে লিখছি, বিক্রিয়কের, আচ্ছা এগুলো মুছে দিয়ে লিখছি, ঠিক আছে, এটা হয়ে গেছে, এগুলো একটু মুছে দিচ্ছি। দেখো
বিক্রিয়কের গাঢ়ত্ব আর এখানে সময়। তারপরে এই দেখো সময়ের সাথে সাথে কি হচ্ছে, এর গাঢ়ত্ব কিন্তু কমছে, এটা কিন্তু ঠিক। ঠিক আছে, সময়ের সাথে সাথে বিক্রিয়কের যে গাঢ়ত্ব সেটা কিন্তু কমছে, এটা কিন্তু মাথায় রাখবে। কিন্তু এই বিক্রিয়কের গাঢ়ত্বের উপর কিন্তু শূন্যক্রম বিক্রিয়া নির্ভর করে না, কারণ যেহেতু এখানে দেখো কি লেখা আছে, আর ইজিক্যাল টু কে ইন্টু এ টু দি পাওয়ার 0, মানে এই যে হার, বিক্রিয়ার হার এর উপরে কি ডিপেন্ড করছে না, বিক্রিয়ার হারটা রেট কনস্ট্যান্ট, মানে বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে সমান হয়ে যাচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে এর গাঢ়ত্ব কিন্তু অবশ্যই কমছে, এটা মনে রাখবে। ঠিক আছে, এবার দেখো আর যেটা তোমাদের আসে, আচ্ছা এগুলো কি লিখে দিয়ে একবার টার্মগুলো। ঠিক আছে, এটা কি, এই যে এখানে এটা বার হলো, এটা হচ্ছে টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব। ঠিক আছে, আর এই যে এ নট যেটা লিখেছিলাম, এ নট, এটা কি, এটা হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব, বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব। টিটার সময় কেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। ঠিক আছে, এইবার যেটা আসে সেটা হচ্ছে বিক্রিয়ার অর্ধ জীবনকাল। ঠিক আছে, তো সবাই হেডিং দাও, বিক্রিয়ার অর্ধ জীবনকাল। আর একটা জিনিস দেখো, এখান থেকে যেটা আমরা পেলাম, এটা তো একটা লাইনের ইকুয়েশন বার হলো। এখান থেকে যেটা পেয়েছিলাম এ ইজিক্যাল টু, এখান থেকে আমরা কি পেয়েছিলাম, এ ইজিক্যাল টু, এটা এই পাশে নিয়ে গেছিলাম এ জিরো মাইনাস কেটি, তাই তো। এটাকে যদি আমরা একটা লাইনের সমীকরণের সাথে তুলনা করি, লাইনের ইকুয়েশন, তাহলে সেটা কি হবে, ওয়াই ইজিক্যাল টু সি প্লাস ধরো এম এক্স। যদি এর সাথে তুলনা করি তাহলে এম ইজিক্যাল টু কি হচ্ছে, এম ইজিক্যাল টু মাইনাস কে হচ্ছে না, মানে কি এখানে যে স্লোপটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই নেগেটিভ স্লোপ, তাই তো। তাহলে দেখো এই যে এই ইকুয়েশনটা, এখান থেকে যে স্লোপটা হবে, ধরো এটা থিটা, তাহলে স্লোপ ইজিক্যাল টু কি হবে, স্লোপ ইজিক্যাল টু ট্যান থিটা ইজিক্যাল টু মাইনাস কে। ঠিক আছে, মানে কি এটা, এটা একটা হচ্ছে ঋণাত্মক নতি হচ্ছে না। ঠিক আছে, স্লোপ না, এটা ধরো নতি, বুঝলো, নতিটা হচ্ছে ঋণাত্মক নতি। আর একটা জিনিস দেখো এখান থেকে যেটা আমরা পাচ্ছি, ধরো এটা তাহলে কি হলো, এখানটায় হচ্ছে এই এ জিরোটা ইন্টারসেপ্ট যেটা। ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে ইন্টারসেপ্ট, এটার বাংলায় কি হবে যদিও জানি না, এটা তোমরা ইন্টারসেপ্ট হিসেবে জানবে। ঠিক আছে, এই যে সিটা হচ্ছে ইন্টারসেপ্ট, সেটা হচ্ছে এই যে এই পয়েন্টটা। ঠিক আছে, দেখো তাহলে কি লিখবো আমরা এখন, আমরা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল। অর্ধ জীবনকাল মানে কি, ধরো কোনো একটা বিক্রিয়া চলাকালীন যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাবে, তাকেই বলা হচ্ছে বিক্রিয়াটির অর্ধ জীবনকাল। এবং অর্ধ জীবনটা কালটাকে আমরা কি লিখবো, টি হাফ দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, মানে ধরো সেখানে আমরা কি লিখবো, টি ইজিক্যাল টু টি হাফ, আর সেখানে কি হচ্ছে বিক্রিয়াটার অর্ধেক সম্পন্ন হবে। ঠিক আছে, বিক্রিয়কের গাঢ়ত্বের তা কি হবে, প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাবে। মানে ধরো প্রারম্ভিক যে গাঢ়ত্ব, ঠিক আছে, সেটা তো এ জিরো ছিল, এবং টি সময়, টি হাফ সময় পরে কি হবে, যে এটা কি বলেছিলাম যে টি সময় পরে গাঢ়ত্ব, সেটা হবে প্রারম্ভিক যে গাঢ়ত্ব ছিল তার অর্ধেক। ঠিক আছে, টি সময়ের পরের যে গাঢ়ত্ব এ, সেটা কি হবে, প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক। বোঝা গেল। এবার দেখো আমরা সমাকলন রূপ কি পেয়েছিলাম, শূন্যক্রম বিক্রিয়ার সমাকলন রূপ পেয়েছিলাম এ ইজিক্যাল টু এ জিরো মাইনাস কেটি। এবার কেটি তো, এবার টির জায়গায় আমরা লিখবো টি হাফ, আর এর জায়গায় লিখবো আমরা এ জিরো বাই টু। তাই মানগুলো বসাই, এর জায়গায় লিখবো এ জিরো বাই টু ইজিক্যাল টু এ জিরো
কে ইন্টু টি এর জায়গায় লিখবো টি হাফ। বোঝা গেল? এবারে দেখো, এবার যদি আমরা এপাশ ওপাশ করে নিই তাহলে দেখো এটাকে যদি আমরা এপাশে নিয়ে যাই, এটাকে ধরো আমরা এপাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস কে টি হাফ ইজিক্যাল টু এ নট, এটার পেছনে গেলে হবে মাইনাস এ নট বাই টু, তাহলে এটা হচ্ছে এ নট বাই টু, তাহলে এখান থেকে টি হাফ ইজিক্যাল টু হচ্ছে এই কেটা এখানে গুণ হয়ে যাবে এ নট বাই টু কে। এটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল। এবং এই এ নটটা কি হলো? এ নটটা বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব। ঠিক আছে, বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব। বোঝা গেল? আর কেটা কি? কেটা কিন্তু বিক্রিয়কের হার ধ্রুবক। ওকে, এবার দেখো তাহলে টি হাফের সাথে যে বিক্রিয়কের গাঢ়ত্বর কি রিলেশন। দেখো তাহলে একটা গ্রাফ আমি এখানে অঙ্কন করছি। টি হাফের সাথে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব একটা গ্রাফ যদি করি, দেখো এর সাথে এর কি প্রপোর্শনাল রিলেশনশিপ। তার মানে কি, যদি আমরা এই জিরো বাড়াই তো টি হাফটাও কিন্তু বাড়বে। বুঝে গেল? এটা হলো এর গ্রাফ। এবারে দেখো যদি এখানে একটা অ্যাঙ্গেল আমরা থিটা বলে দিই, তাহলে এর স্লোপটা যদি বার করি তাহলে আমরা কি লিখবো? ওয়াই অ্যাক্সিস বরাবর টি হাফটাকে লিখেছি ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে এমটা কি? এমটা হচ্ছে দেখো এ জিরো ওয়ান বাই টু কে ইন্টু এ জিরো, তাহলে এমটা হচ্ছে ওয়ান বাই টু কে। তাহলে স্লোপটা কি হলো? স্লোপ হচ্ছে পজিটিভ স্লোপ, দ্যাট ইজ ওয়ান বাই টু কে। ঠিক আছে, এটাই আবার কি? এটা হচ্ছে তোমার ট্যান থিটা। বুঝে গেল? এবার থিটার মান বসালে এখান থেকে আমরা কে এর মান বেরিয়ে যাবো। ধরো কোনো একটা পরীক্ষায় এখানে বলে দিয়েছে যে থিটার মান এত, তাহলে এখান থেকে তুমি এই বিক্রিয়ার ক্ষেত্রে রেট কনস্ট্যান্টের মান বার করো, হাত ধ্রুবকের মান বার করতে পারো, তাহলে তুমি ট্যান থিটার মান এখানে থিটা বসিয়ে দেবে, তাহলে এখান থেকে কে এর মান বেরিয়ে যাবে। দেখো যে গ্রাফগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, গ্রাফগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার সময় ধরো একটা গ্রাফ দিয়ে দিল, দিয়ে বললো এই গ্রাফটা কোন বিক্রিয়ার, কোন ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সঠিক বা কোন ক্রম বিক্রিয়ার জন্য প্রযোজ্য, তাহলে কিন্তু তোমাদের গ্রাফ দেখে চিনতে হবে। প্রত্যেকটা গ্রাফ কিন্তু তোমাদেরকে জানতেই হবে। ঠিক আছে, এই কিন্তু আমি তিনটে না চারটে গ্রাফ মনে হয় বললাম, চারটে গ্রাফ মনে হয় বলে দিলাম। ঠিক আছে, একটা বলেছিলাম সমকলন হারের জন্য গ্রাফ, আর একটা বিক্রিয়ার হারের সাথে প্রাথমিক গাঢ়ত্ব, বিক্রিয়ার হারের সাথে সময়, আর একটা বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব সময়ের সাথে সময়, আর এটা হচ্ছে অর্ধজীবনকালের সাথে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের একটা গ্রাফ আমি বললাম। ঠিক আছে, চারটে গ্রাফ বলে দিলাম। চারটে গ্রাফই কিন্তু সবাই মনে রাখবে একদম। ঠিক আছে, এবার পড়বো আমরা লাইফ টাইম পিরিয়ড। ঠিক আছে, মানে এটা ছিল টি 50%, মানে 50% কমপ্লিট হওয়ার জন্য সেটা হচ্ছে অর্ধজীবনকাল। এবার টি 100টা পড়বো। ঠিক আছে, লাইফ টাইম যেটাকে বলা হয়। তাহলে দেখো সেখানে কি হবে, দেখো সেখানটায় আমরা দেখবো যেটা লাইফ টাইম মানে কি, যেখানে কিনা পুরো রিয়াকশনটা একদম পুরোপুরি শেষ হয়ে যাবে। ঠিক আছে, পুরোপুরি শেষ হয়ে যাবে মানে কি, সেখানে আমরা আগে যেমন টি এর জায়গায় লিখছিলাম টি হাফ, এবার টি এর জায়গায় লিখবো টি লাইফ টাইম এল এফ। ঠিক আছে, এটা এল এফ, এল এফ মানে লাইফ টাইম। আর দেখো যেটা টি সময় পরে যে গাঢ়ত্ব থাকবে, যখন পুরোপুরি বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন কি আর প্রারম্ভিক গাঢ়ত্ব যেটা ছিল সেটা কি কোন থাকবে? সেটা পুরোটা জিরো হয়ে যাবে। টি সময়ের পরে যে গাঢ়ত্ব সেটা তো পুরো জিরো, টি সময়ের পরে তো কোনো গাঢ়ত্বই আর থাকবে না, প্রাথমিক গাঢ়ত্ব পুরো জিরো হয়ে যাবে, তাই তো? এবার এই মানটাই আমরা ওই সমকলন হারের সমীকরণে বসাবো, এ জিরো মাইনাস কে টি। তাহলে এর মান কত এসছে? জিরো, এটা এ জিরো থাকবে মাইনাস কে টি এর জায়গায় লিখবো টি লাইফ টাইম। ঠিক আছে, তাহলে এটা থেকে কি আমরা পাচ্ছি? কে টি লাইফ টাইম ইজিক্যাল টু এ জিরো, তাহলে টি লাইফ টাইম ইজিক্যাল টু এ জিরো বাই কে। অ্যাকচুয়ালি একটা জিনিস তোমরা দেখো যে টি হাফ যেটা বেরিয়েছিল, টি হাফ ইজিক্যাল টু কি বেরিয়েছিল? এ জিরো বাই টু কে। এবার লাইফ টাইম মানে কি, এটা ছিল 50%, মানে পুরোপুরি 100%, মানে ডবল হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এখানটা 2 গুণ করে দিতাম তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, দেখো আমরা এই ইকুয়েশন থেকেও কিন্তু সেটাই পেলাম। টি হাফ মানে 50%, লাইফ টাইম মানে টি 100, পুরো 100% কমপ্লিট হয়ে গেছে। সেখানে আর গাঢ়ত্ব বেছে নেই। ঠিক আছে, টি সময় পড়ার কোনো গাঢ়ত্ব আর বেছে নেই, সেটা জিরো লিখেছি। এবং এটাকে যদি আমরা ডবল করে দিই, সেখান থেকে যে সমীকরণটা পাচ্ছি, দেখো এই ইকুয়েশন থেকে কিন্তু সেই সমীকরণটাই আমরা পাচ্ছি।
ঠিক আছে, এটা হচ্ছে লাইফ টাইম পিরিয়ড শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। বোঝা গেল? এবার একটা জিনিস আমাদেরকে বলি, দেখো এটা মুছে দিলাম। সেটা হচ্ছে যে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্টের কিন্তু যে কনসেন্ট্রেশনটা একই পরিমাণে কমে। ঠিক আছে, তাহলে কি বললাম না, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সম পরিমাণ সময়ের পার্থক্যে সম পরিমাণ গাঢ়ত্ব হ্রাস পায়। ঠিক আছে, বা গাঢ়ত্ব হ্রাস পায় এটা বলতে পারো, বা এটা বলতে পারো যে সমপরিমাণ সময় পার্থক্যে সমপরিমাণ বিক্রিয়া সংঘটিত হয়। মানে আমি বলতে চাইছি, ধরো সাপোজ কোনো একটা রিয়াকশানে 100 পরিমাণ গাঢ়ত্ব আছে, সেটা 2 মিনিটে 50% হয়ে গেল। তাহলে যদি আমরা আবার একই 2 মিনিট দেয়, তাহলে কিন্তু এই 50 থেকে 0 হয়ে যাবে। মানে দেখো 100 থেকে 50 যে টাইম লাগছে 2 মিনিট, তাহলে সেই 2 মিনিটে কিন্তু আবার একই পরিমাণ রিয়াকশন হবে। আরও দেখো যদি বলি, ধরো সাপোজ 100 থেকে 90-এর জন্য লাগছে আমার 5 মিনিট, তাহলে 90 থেকে 80-এর জন্য কত লাগবে? সেটাও কিন্তু 5 মিনিট লাগবে। ঠিক আছে, বা যদি বলে 80 থেকে 5 মিনিট পরে কতটা হবে, এটা কিন্তু 70 হবে। মানে 10 করেই কিন্তু কমবে। এটা শুধুমাত্র কি হবে, সমান সময় পার্থক্য সমপরিমাণ রিয়াকশন হবে বা সমান গাঢ়ত্ব কমবে, সেটা শুধুমাত্র শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে ইউনিটারি মেথড। ঠিক আছে, ইউনিটারি মেথড বলে যে সমান সময় পার্থক্যে সমপরিমাণ গাঢ়ত্ব হ্রাস পায়। ঠিক আছে, সেই এক্সাম্পল থেকে একটা ভালোভাবে বোঝাবে। এক্সাম্পলটা দেখো, ধরো কোনো একটা, আবার প্রথমে সে যেটা দিয়েছিলাম, ধরো এর থেকে একটা প্রোডাক্ট হচ্ছে, এটা ধরো একটা শূন্যক্রম বিক্রিয়া তোমাকে বলে দিয়েছে এবং বলছে যে এর 50% কমপ্লিট হতে ধরো 10 মিনিট সময় লাগছে। ঠিক আছে, 10 মিনিট। তাহলে বলছে যে 75% কমপ্লিট হতে কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে দেখো সাপোজ ধরো, তাহলে টোটাল আমরা প্রারম্ভিক অর্থ সবসময় ধরবো 100। তা বলছে 100 থেকে যখন 50% হচ্ছে, মানে বাকি থাকছে কত? 50% কমপ্লিট হলে তাহলে বাকি থাকছে কত? 50 থাকছে বাকি। এটা হচ্ছে বাকি, যেটা টি সময় পরে যেটা গাঢ়ত্ব থাকছে সেটাই কিন্তু এটা কমপ্লিট হয়েছে কতটা? 50%। তাহলে বাকি থাকছে কত? আর 50। তাহলে এখান থেকে 100 থেকে 50 আসতে কত সময় লেগেছে? বলেছে 10 মিনিট। এবার বলেছে যে 75%। তাহলে দেখো যদি 75% কমপ্লিট হয়, তাহলে 100 থেকে যদি 75% কমপ্লিট হয়, তাহলে বাকি থাকছে কত? তাহলে বাকি থাকছে 25, তাই তো? তাহলে 100 থেকে 50-এ যদি 10 লাগে, তাহলে 50 থেকে 25, মানে এখানে ইন্টারভ্যালটা কত? এখানে যে পার্থক্য সেটা কত ছিল? 50। এখানে পার্থক্যটা কত? 25। তাহলে 50-এর জন্য যা লেগেছে 25-এর জন্য তার অর্ধেক লাগবে, মানে এটা 5 মিনিট লাগবে। বোঝা গেল কি কি বললাম? তাহলে আমাদের বলেছে যে 75%-এর জন্য কত সময় লাগবে, তাহলে আমাদের লিখতে হবে যে 75%-এর জন্য আমাদের লাগবে 10 আর 5 15 মিনিট। ঠিক আছে, এটা আমরা কোনো সূত্র না ধরে কিন্তু করতে পারি। বোঝা গেল কি বললাম? এমনি যদি আমরা সূত্র ধরে করি সেটা তো করতে পারবো, কিন্তু এটা আরও একটা মেথড বললাম যেটা দিয়ে আমরা কিন্তু সহজে করতে পারি। তবে যদি আমরা কেউ সূত্র দিয়ে করি, তাহলে দেখো কি হবে। ধরো বলেছে যেটা প্রথম যেটা বলেছে, ঠিক আছে, 1 নম্বরে যেটা বলেছে সেটা বলেছে আমরা প্রাথমিক গাঢ়ত্ব কত ধরে নিয়েছি? এ গাঢ়ত্ব, এই যে এ নটটা 100, তাই তো? এবার বলেছে যে প্রথমে বলেছে 50% কমপ্লিট হয়েছে। তাহলে 50% যখন কমপ্লিট হয়েছে, তাহলে 50% কমপ্লিটের ক্ষেত্রে তাহলে এ আর বাকি আছে কত? বাকি আছে কত? 100 মাইনাস 50 ইজিক্যাল টু 50 বাকি আছে। তো সেক্ষেত্রে আমরা যে রিয়াকশনটা লিখছিলাম যে এ ইজিক্যাল টু এ নট মাইনাস কেটি, তাই তো? এখান থেকে যদি আমরা টি আকারে লিখি, তাহলে টি আকারে কি লিখতে পারবো? টির আকারে লিখতে পারবো এ নট মাইনাস এ বাই কে। তার মানে কি? তাহলে এ নট মানে কত? 100, আর এ মানে কত? এখানে এ মানে আর আছে 50 বাকি আছে, 50 বাই কে। তাহলে ইজিক্যাল টু কি পাবো? 50 বাই কে, তাই তো? টাইমটা কত বলেছে? 10 মিনিট বলেছে, তাহলে 50 বাই কে, এটা ধরো 1 নম্বর দিলাম। 2 নম্বর কি বলেছে? যে 75% কমপ্লিট হয়েছে, তাই তো? 75%। তাহলে বাকি আছে কত? এ বাকি আছে 100 মাইনাস 75 ইজিক্যাল টু 25। আবার এই সমীকরণে আমরা বসাবো, তাহলে টি ইজিক্যাল টু
কত আমাদেরকে বার করতে হবে, টি ইকুয়াল টু এ নট কত 100 মাইনাস 75, ঠিক আছে, 100 মাইনাস এটা বেরিয়েছে কত 25, সরি এটা বেরিয়েছে 25, তাহলে 100 মাইনাস 25 বাই কে, মানে এটা 75 বাই কে, দেখা যাচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এবার 1 আর 2 যদি আমরা তুলনা করি তাহলে দেখো কী পাবো, ধরো 2কে আমরা 1 দিয়ে ডিভাইড করলাম, 2/1, তাহলে হবে দেখো 2 হচ্ছে কত টি, তাহলে t/10, তাই তো, t/10 ইজিক্যাল টু কত, এখানে ছিল দেখো 75 বাই কে বাই 50 বাই কে, তাহলে এটা হবে 75/50, তাহলে t ইজিক্যাল টু কত হবে, t ইজিক্যাল টু 75 ইন্টু 10 বাই 50, তাই তো। দেখো 0 0 কেটে গেল, 5 15 75, তাহলে টি ইজিক্যাল টু 15। তো দেখো আমরা এমনি এইভাবেও করতে পারছি একটা মেথডের সাহায্যে, আমরা কিন্তু মুখে মুখে করতে পারছি। এটা শুধুমাত্র কিন্তু জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রেই ঘটবে, যেটা সমান সময়ের পার্থক্যে সমপরিমাণ রিয়াকশন হয়। বুঝে গেল? যদি এরকম ধরনের কোনো রিয়াকশন দেয় তাহলে তোমরা নিশ্চয়ই করতে পারবে, বা কোনো ম্যাথ যদি দেয়, ঠিক আছে। দেখো এবার আমরা পড়বো শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ। কোনো একটা বিক্রিয়া দেখে তোমরা কিন্তু বলতে পারবে না যে এই বিক্রিয়াটা শূন্যক্রম, কারণ আমরা কি জানি অর্ডার, মানে কোনো একটা বিক্রিয়া দেখে তার অর্ডার কিন্তু আমরা বিচার করতে পারি না। তার জন্য আমি যে উদাহরণগুলো তোমাদেরকে দেবো তোমরা সেগুলোকে মনে রাখবে, বা কোশ্চেন যখন দেবে কোশ্চেনে কিন্তু দিয়ে দেবে যেটা শূন্যক্রম বিক্রিয়া বলে দেবে। তো তার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে তোমরা আমি যে রিয়াকশনগুলো বলছি সেগুলো তোমরা মনে রাখো। ধরো 1 নম্বর হচ্ছে বিভিন্ন যে ফটোকেমিক্যাল যত রিয়াকশন আছে, ঠিক আছে, যে বিভিন্ন ফটোকেমিক্যাল রিয়াকশন আছে, এর বাংলা কি বলে এটা মনে নেই আমার এখন অবশ্য, ঠিক আছে। ফটোকেমিক্যাল রিয়াকশন আলোক সক্রিয় বিক্রিয়া এরকম হয়তো হবে, ঠিক আছে, আলোক সক্রিয় বিক্রিয়া। সেখানে দেখো আমরা পড়েছিলাম ক্লাস 11-এ যে হাইড্রোজেন আর ক্লোরিনের সাথে যে রিয়াকশনটা হয় হয়ে যে HCl তৈরি হচ্ছিল, ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের এই ফটোকেমিক্যাল রিয়াকশন H নিউ, মানে এটা কি, এটা হচ্ছে ফোটন, ঠিক আছে। এটা আমরা কোথা থেকে পাই, এটা আমরা সানলাইট থেকে পাই, সূর্যের আলো থেকে, তাই তো। তাহলে এই ধরনের যে রিয়াকশন, সেই রিয়াকশনের রেট কিন্তু এই হাইড্রোজেন বা ক্লোরিন এদের বিক্রিয়কের গাঢ়ত্বের উপর কিন্তু নির্ভর করে না। এটা কিভাবে এসছে, কিভাবে আমি বুঝলাম, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট থেকে, পরীক্ষা লব্ধ ফলাফল থেকে এসছে। এটা কিন্তু আমি রিয়াকশন দেখে বলতে পারবো না যে এই H2Cl2 সাপেক্ষে এই বিক্রিয়াটা জিরো হবে। কিভাবে পেলাম আমি, না পরীক্ষা লব্ধ ফলাফল থেকে এসছে, সেই হিসেবে পেলাম। কোনো বিক্রিয়া দেখে কিন্তু আমরা বোঝা যাবে না যে এটা শূন্যক্রম বিক্রিয়া, ঠিক আছে। এটা কার উপর ডিপেন্ড করে, এই রেটটা লাইটের ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। লাইটের তীব্রতা যতটা, সেই লাইটের তীব্রতার উপরে কিন্তু নির্ভর করে। বোঝা গেল রেটটা এই এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। তারপর কি, যত এনজাইম ক্যাটালিসিস রিয়াকশন আছে যে আমাদের মানবদেহে যেগুলো হয়, ঠিক আছে, এনজাইম ক্যাটালিসিস রিয়াকশন, যত রিয়াকশন আছে এনজাইম ক্যাটালিসিস রিয়াকশন সবগুলো কিন্তু মানে এনজাইম অনুঘটক, এনজাইম তো তোমাদেরকে পড়িয়েছিলাম আমি পৃষ্ঠতলের রসনে, ওখানে যে সমস্ত রিয়াকশনগুলো দিয়েছিলাম সব কিন্তু এই শূন্যক্রম বিক্রিয়া হবে। তারপর যে ডিকম্পোজিশন, ঠিক আছে, ভাঙন, মানে ডিকম্পোজিশন, যে কোনো গ্যাসের যদি ডিকম্পোজ করে কোনো একটা সলিড সারফেসে, সেগুলো সবই কিন্তু শূন্যক্রম বিক্রিয়া। যেমন ধরো যে আমরা রিভার্স হেবার প্রসেস পড়েছি, মানে হেবার প্রসেস কি, নাইট্রোজেন আর হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয়, এটা হচ্ছে রিভার্স হেবার প্রসেস, মানে অ্যামোনিয়াটা ভেঙে কার উপরে, না প্লাটিনামের উপরে ডিকম্পোজ হবে, হয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে এর রেটটা কিন্তু অ্যামোনিয়ার উপরে ডিপেন্ড করে না, অ্যামোনিয়ার গাঢ়ত্বের উপরে। তারপরে যে HI এর ডিকম্পোজিশন আছে, ঠিক আছে, HIটা গোল্ড সারফেসের উপর ডিকম্পোজ করে হাইড্রোজেন আর আয়োডিন কিন্তু তৈরি করে, ঠিক আছে। তারপর ফসফিন গ্যাস একই, ফসফিন গ্যাসও তোমার নিকেলের উপর ডিকম্পোজিশন করে ফসফরাস আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই যেগুলো রিয়াকশন আমি লিখছি সবগুলো, ঠিক আছে। তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যে NO2 থেকে যে N2 আর O2 উৎপন্ন হয়, N2 আর O2, এটা হচ্ছে তোমার প্লাটিনামের উপরে ডিকম্পোজ করে, ঠিক আছে। এটাও কিন্তু একটা তোমার শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ, ঠিক আছে। এটা N2 হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে।
তাহলে এই যে এতগুলো রিয়াকশন বললাম সবগুলো কিন্তু তোমার শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ। প্রত্যেকটা বিক্রিয়া 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে? এই 5টা রিয়াকশন কিন্তু মনে রাখবে। আর একটা জিনিস একটু বলে দিই তাড়াতাড়ি, টাইমটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে। দেখো আর একটা রিয়াকশন হচ্ছে সেটা আমরা এতক্ষণ পড়ছিলাম এ থেকে প্রোডাক্ট, এবার যদি দেয় এন এ থেকে প্রোডাক্ট, এনটা যে কোনো কি হতে পারে 1 2 3 এটসেট্রা হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যে সমকরণ হারের সমীকরণ পড়বো A0 মাইনাস এন কে টি, মানে কে এর জায়গায় সব এবার এন কে হবে। ধরো টি হাফ পড়ছিলাম কি, টি হাফ পড়ছিলাম A0 বাই 2K, আমরা পড়বো 2NK। কার ক্ষেত্রে না, এই ইকুয়েশনের জন্য বলছি। ধরো T100টা আমরা কি পড়ছিলাম, T100 পড়ছিলাম A0 বাই কে, সেখানে পড়বো NK, মানে কে এর জায়গায় সব এবার এন যোগ হবে যদি কিনা এন থাকে। মানে এখানে যদি 3 থাকে তারপর ধরো এখানে এটা হচ্ছে 2A থেকে প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে তার টি হাফটা কি হবে, টি হাফ হবে A0 বাই 2 ইন্টু 2K, মানে A0 বাই 4K। বুঝে গেল? মানে এটা যদি কি হবে, এটা যদি আমরা লিখি তাহলে হবে A ইকুয়াল টু A0 মাইনাস 2KT, এই টুটা কি এই এন, ঠিক আছে? এইভাবে করতে হবে, বোঝা গেল? ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আবার পরে প্রথম ক্রম বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো থ্যাংক ইউ এভরিবডি।